তোমাকে কতবার করে বলেছি ওই আকরামের সাথে কথা না বলতে, তারপরেও আজকে আবারও তুমি ওর সাথে রেস্টুরেন্টে গিয়েছিলে কেন? আজকে আকরামের প্রমোশন হয়েছে, তাই আমাকে ট্রিট দিতে রেস্টুরেন্টে নিয়ে গিয়েছিল। ও বললো আর তুমি ওর সাথে চলে গেলে? সামান্য লাঞ্চ করতে যাওয়া নিয়ে তুমি আমার সাথে এমন খারাপ আচরণ করছো কেন? সামান্য ব্যাপার? তোমাকে এতবার করে নিষেধ করার পরেও তুমি আকরামের সাথে আবার রেস্টুরেন্টে চলে গেলে, এটা তোমার কাছে সামান্য ব্যাপার বলে মনে হচ্ছে? দেখো মিনহাজ, হয়তো তোমরা গ্রামের মানুষেরা এই বিষয়টাকে অনেক খারাপ চোখে দেখো, কিন্তু শহরের হাই সোসাইটিতে এসব খুবই সাধারণ ব্যাপার। হেই, কি বললে? হাই সোসাইটি? আমি থুতু দেই এই সমস্ত হাই সোসাইটির ওপরে, যেখানে মানুষেরা আধুনিকতার নামে নোংরামি করে বেড়ায়। মানে কি বলতে চাও তুমি? আমি তোমাকে নতুন করে আর কিছুই বলতে চাই না, শুধু এতটুকুই বলবো, ওই আকরামের কাছ থেকে দূরে থাকো। এই কথা বলে মিনহাজ চলে গেল। এতক্ষণ যাদের কথা শুনলেন তারা হচ্ছে মিনহাজ এবং রিয়া। সম্পর্কে দুজন স্বামী স্ত্রী। 8 মাস হলো ওদের বিয়ে হয়েছে। যে আকরাম নামের ছেলেটাকে নিয়ে দুজনে ঝগড়া করলো, সেই আকরাম হচ্ছে রিয়ার ফ্রেন্ড। কিন্তু আকরামের সাথে রিয়ার মেলামেশা মিনহাজ একদম পছন্দ করে না। বিয়ের আগে থেকেই মিনহাজ রিয়াদের অফিসে চাকরি করত। রিয়ার বাবাই মিনহাজকে নিজের মেয়ের জন্য পছন্দ করেছিলেন। বিয়ের পর এখন রিয়া এবং মিনহাজ দুজনেই অফিস দেখাশোনা করে। ভালোই চলছিল রিয়া এবং মিনহাজের বিবাহিত জীবন। কিন্তু সমস্যা হলো ওই আকরামকে নিয়ে। মিনহাজ রিয়াকে অনেকবার নিষেধ করা সত্ত্বেও রিয়া আকরামের সাথে কথা বলা বন্ধ করেনি। পরদিন সকালে আবারও দুজন নাস্তা করে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। রাস্তায় দুজনের মাঝে কোনো কথা হয়নি। রিয়া বুঝতে পারছে গতকালের জন্য মিনহাজ তার উপর এখনো রেগে আছে। তাই রিয়াও মিনহাজের সাথে কোনো কথা না বলে গাড়ি থেকে নেমে আসে, অফিসের ভেতরে চলে গেল। দেখতে দেখতে 2 সপ্তাহ কেটে গেল। একদিন অফিস থেকে বাসায় ফেরার পথে রিয়া মিনহাজকে বলল, আজকে আমার বান্ধবী মেঘলার জন্মদিন। রাতে ওর বাসায় একটা পার্টি আছে, আমাদের দুজনকে যেতে বলেছে। তুমি চলে যেও। তুমি যাবে না? আমার এসব পার্টিতে যেতে ভালো লাগে না। তুমি না গেলে আমিও যাব না। তোমার বান্ধবীর জন্মদিনের পার্টিতে আমি না গেলে কোনো সমস্যা হবে না, কিন্তু তুমি না গেলে ও কষ্ট পাবে, তাই তুমি চলে যেও। এরপর রিয়া রাতে তার বান্ধবীর জন্মদিনের পার্টিতে চলে গেল। রাতে মিনহাজ রিয়ার জন্য অপেক্ষা করছিল। পার্টি শেষে রিয়া বাসায় ফিরল। মিনহাজ দেখলো আকরাম ও রিয়ার সাথে গাড়িতে বসে আছে। গাড়ি থেকে নেমে রিয়া আকরামকে হাসি মুখে বিদায় দিয়ে বাসায় আসছিল। এমন সময় সে দেখলো মিনহাজ বারান্দায় দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে আছে। রিয়ার চোখে চোখ পড়তেই মিনহাজ রুমে চলে গেল। কিছুক্ষণ পর রিয়া রুমে গিয়ে দেখলো মিনহাজ শুয়ে আছে। এরপর রিয়া ফ্রেশ হয়ে মিনহাজের পাশে শুয়ে পড়ল। একটু পর মিনহাজকে ডাকলো, মিনহাজ, মিনহাজ, ঘুমিয়ে গেছো? এইভাবে বেশ কয়েকবার ডাকার পরেও মিনহাজ কোনো উত্তর দিল না। রিয়া বুঝতে পারছে মিনহাজ জেগে আছে, কিন্তু রাগ করে তার সাথে কথা বলছে না। পরদিন অফিসে যাওয়ার সময় রিয়া এবং মিনহাজ দুজনেই গাড়িতে পাশাপাশি চুপচাপ বসে আছে। এমন সময় নীরবতা ভেঙে রিয়া বলল, চলো আজকে অফিসে না গিয়ে কোথা থেকে ঘুরে আসি। ঘুরতে যাওয়ার দরকার নেই, অফিসে অনেক জরুরি কাজ পড়ে আছে। তুমি কি এখনো আমার উপর রেগে আছো? কেন রাগ করব? কেন রাগ করার মতো কোনো কাজ কি তুমি করেছো? আসলে গতকাল পার্টি থেকে আসার সময় আকরাম আমাকে বলল ওর গাড়িটা হঠাৎ নষ্ট হয়ে গেছে, তাই আমি ওকে আমার গাড়িতে লিফট দিয়েছিলাম। এতে কি আমার রাগ করার কথা? না মানে তুমি তো আকরামকে পছন্দ করো না। তাতে কি হয়েছে? তুমি তো ওকে খুব পছন্দ করো। মানে দেখো মিনহাজ, তুমি যেমনটা ভাবছো আকরামের সাথে আমার তেমন কোনো সম্পর্ক নেই। মিনহাজ রিয়ার কথার কোনো জবাব না দিয়ে চুপ করে রইল। কিছুক্ষণ পর গাড়িটা অফিসের সামনে এসে থামল। এরপর মিনহাজ গাড়ি থেকে নেমে অফিসের ভেতরে চলে গেল। এরপর প্রায় 1 মাস কেটে গেল। একদিন দুপুরে রিয়া মিনহাজের কেবিনে গিয়ে মিনহাজকে বলল, কি করছো?
এই তো একটা ফাইল দেখছিলাম, তুমি এখানে? লাঞ্চের সময় হয়ে গেছে, সেই খেয়াল আছে? চলো লাঞ্চ করে আসি। চলো। এরপর দুজন কাছের একটা রেস্টুরেন্টে লাঞ্চ করতে গেল। দুজনেই চুপচাপ বসে খাবার খাচ্ছিল। এমন সময় রিয়ার ফোনে একটা কল আসলো। রিয়া ফোনটা হাতে নিয়ে দেখলো আকরাম ফোন করেছে। রিয়া ফোনটা রিসিভ না করে কেটে দিল। একটু পর আবারও আকরামের নাম্বার থেকে ফোন আসলো। রিয়া এবারও ফোনটা রিসিভ না করে কেটে দিল। লাঞ্চ শেষ করে দুজনেই আবার অফিসে চলে গেল। কিছুক্ষণ পর আকরাম রিয়ার অফিসে চলে এলো। এসে সোজা রিয়ার কেবিনে চলে গেল। আকরামকে দেখে রিয়া বলল, এ কি তুই এ সময় হঠাৎ অফিসে? তোর সাথে জরুরি কথা ছিল, কিন্তু তুই আমার ফোন রিসিভ করছিলি না, তাই তো এখানে আসতে হলো। জরুরি কথা? কি জরুরি কথা? বলছি তার আগে বল, তুই মানা করবি না? ঠিক আছে, মানা করব না, এবার তো বল। আমাদের কলেজ লাইফের সব ফ্রেন্ডরা মিলে আগামীকাল একটা পার্টির আয়োজন করেছি, যেখানে আমাদের কলেজ লাইফের সব ফ্রেন্ডরা আসবে। তোকে অবশ্যই সেখানে আসতে হবে। সরি দোস্ত, আমি আসতে পারবো না। আমি কোনো কথা শুনবো না। ওখানে আমাদের কলেজ লাইফের সব ফ্রেন্ডরা আসবে। কয়েকজন তো শুধুমাত্র এই পার্টির জন্য বিদেশ থেকে এসেছে, অথচ তুই বলছিস তুই আসতে পারবি না। আর তাছাড়া তুই বলেছিস তুই আমাকে মানা করবি না, তাহলে এখন মানা করছিস কেন? দেখ আকরাম, আমি বুঝতে পারছি, কিন্তু আমার পক্ষে পার্টিতে যাওয়া সম্ভব নয়, কারণ মিনহাজ এসব লেট নাইট পার্টি একদম পছন্দ করে না। মিনহাজের যদি পার্টিতে যাওয়া পছন্দ না হয় তাহলে তুই একা চলে আসবি, এতে সমস্যা কোথায়? সমস্যা আছে দোস্ত, মিনহাজ চায় না আমি এই সমস্ত লেট নাইট পার্টিতে যাই। মিনহাজ চায় না তাই বলে তুই নিজের খুশিটাকে মেরে ফেলবি? তোর মনে আছে আমাদের ফ্রেন্ডসরা তোকে পার্টি কুইন নামে ডাকতো, কারণ ওই সময় পার্টিতে তুই থাকতি সবার আগে। মনে আছে, তবে ওসব বিয়ের আগের কথা। এখন আমার বিয়ে হয়ে গেছে। এখন মিনহাজকে পার্টিতে যাওয়ার কথা বললে ও কিছুতেই আমাকে পার্টিতে যাওয়ার অনুমতি দেবে না। বিয়ে হয়েছে বলে তোর ইচ্ছা অনিচ্ছার কোনো মূল্য নেই, এটা কেমন কথা? আর তাছাড়া তুই ওর স্ত্রী, ওর গোলাম না যে সব কাজের জন্য তোকে ওর কাছ থেকে অনুমতি নিতে হবে। তুই যেমনটা ভাবছিস বিষয়টা তেমনটা নয়। বিয়ের পর মেয়েদের উচিত তাদের স্বামীর ইচ্ছা অনিচ্ছার গুরুত্ব দেয়া। যে লোকটা তোকে বিশ্বাসই করে না, তুই কেন তার ইচ্ছা অনিচ্ছার গুরুত্ব দিবি? মানেটা খুব সহজ। মিনহাজের ধারণা তুই পার্টিতে গিয়ে অন্য ছেলেদের সাথে মেলামেশা করবি, ওকে ধোঁকা দিবি, আর সে জন্যই তোকে পার্টিতে যাওয়ার অনুমতি দেয় না। তুই ভুল বুঝছিস, এমন কিছুই না। আমি ভুল ভাবছি না। আমাদের ক্লাসমেট মিতুর কথা মনে আছে তোর? হ্যাঁ মনে আছে, কেন? মিতুরও বিয়ে হয়েছে এবং ওর স্বামীর সাথে ইংল্যান্ডে থাকে। ও যখন ওর স্বামীকে পার্টির কথা বলেছিল তখন ওর স্বামী এক কথায় রাজি হয়ে ওকে বাংলাদেশ আসার অনুমতি দিয়েছিল এবং বাংলাদেশ চলে এসেছে ও। অথচ তোর স্বামীকে দেখ, শহরের মধ্যেই তোকে কোথাও যাওয়ার অনুমতি দেয় না। এর থেকে পরিষ্কারভাবে বোঝা যায় যে তোর চরিত্রের ওপর মিনহাজের সন্দেহ আছে। যাই হোক, আমি চললাম। যদি তোর স্বামী, না স্বামী নয় বস, যদি তোর বস থেকে তোকে অনুমতি দেয় তাহলে পার্টিতে চলে আসিস। এই বলে আকরাম চলে গেল। আকরাম চলে যাওয়ার পর রিয়া মনে মনে ভাবতে লাগলো, আকরাম তো ঠিকই বলছে। তাহলে কি মিনহাজ সত্যি সত্যি আমার চরিত্রের উপর সন্দেহ করে? রাতে খাবারের সময় রিয়া মিনহাজকে বলল, একটা কথা বলার ছিল। বলো। আগামীকাল আমার কলেজ লাইফের সমস্ত ফ্রেন্ডরা মিলে একটা পার্টির আয়োজন করেছে। ও, এই জন্যই আকরাম আজকে অফিসে এসেছিল? না মানে ওখানে আমার কলেজের অনেক বান্ধবীরাও আসবে, তাই বলছিলাম কি। মন চাইলে যেতে পারো, সমস্যা নেই। এরপর মিনহাজ খাওয়া শেষ করে চুপচাপ নিজের রুমে গিয়ে শুয়ে পড়ল। রিয়া ঠিকই বুঝতে পারল মিনহাজ চায় না রিয়া পার্টিতে যাক। পরদিন সন্ধ্যায় রিয়া পার্টিতে চলে গেল। এরপর অনেক রাত করে রিয়া বাসায় ফিরল। পরদিন সকালে মিনহাজ রিয়াকে বলল, গতকালকের পার্টি কেমন হলো? খুব ভালো। আকরাম কিন্তু খুব ভালো ডান্স করে। কথাটা শুনে রিয়া খাওয়া বন্ধ করে মিনহাজের দিকে তাকালো। তখন মিনহাজ আবার বলল, আরে আকরামের কথা বাদ দাও, তুমিও তো খুব ভালো ডান্স করতে পারো। মানে? এরপর মিনহাজ নিজের মোবাইল থেকে
একটা ভিডিও প্লে করে রিয়ার কাছে দিল। রিয়া ফোন হাতে নিয়ে দেখলো এটা তো গতকাল রাতে পার্টিতে আকরামের সাথে তার ডান্সের ভিডিও। রিয়া মিনহাজকে বলল, এই ভিডিওটা তুমি কোথায় পেলে? কোথায় পেলাম মানে? তুমি আর আকরাম তো সেলিব্রিটি হয়ে গিয়েছো। এই দেখো, তোমাদের ভিডিওতে সবাই কত সুন্দর সুন্দর কমেন্ট করেছে। আসলে গতকাল পার্টিতে সবাই আমাকে আকরামের সাথে ডান্স করতে বলে। আমি প্রথমে মানা করেছিলাম, কিন্তু আকরাম জোর করে আমাকে স্টেজে নিয়ে যায়, আর তাই। আচ্ছা, তা জোর করে আকরাম তোমার সাথে আর কি কি করেছে? মানে কি বলতে চাও তুমি? দেখো মিনহাজ, একদম আজে বাজে কথা বলবে না। তুমি আজে বাজে কাজ করতে পারবে আর আমি বলতে পারবো না? আমি কোনো আজে বাজে কাজ করিনি। হ্যাঁ, ঠিক বলেছ। তুমি কিছুই করনি, সব তো আকরাম জোর করে করেছে। হ্যাঁ, আর আকরাম চাইলে তো জোর করে তোমার সাথে যা খুশি করতে পারে। জোর করে তোমাকে রেস্টুরেন্টে নিয়ে যাওয়া, তোমার কোমরে হাত দিয়ে ডান্স করা, গায়ের সাথে লিফটে দাঁড়িয়ে ছবি তোলা, যখন তখন জড়িয়ে ধরা। সব কিছুর অধিকার তো ওই আকরামের রয়েছে, তাই না? অথচ ওকে মানা করার অধিকার তোমার নেই। আমার কি মনে হয় জানো, কাল যদি আকরাম তোমাকে জোর করে বেডরুমে নিয়ে যায়, তখন তুমি ওকে বাধা দিতে পারবে না। চুপ করো মিনহাজ, অনেক সহ্য করেছি, আর নয়। সেই তখন থেকে মুখে যা আসছে বলেই যাচ্ছ। মিথ্যা তো কিছু বলিনি। আচ্ছা, এইসব বলে কি বোঝাতে চাও তুমি? আকরামের সাথে আমার অবৈধ সম্পর্ক আছে। তোমার আর আকরামের মধ্যকার সম্পর্কটা বৈধ বলে না। তোমরা পুরুষ মানুষ সবাই একরকম, একটু কিছু হলেই নারীদের চরিত্রের উপর আঙ্গুল তুলতে একবারও ভাবো না। আরে এমনটা কোথায় লেখা আছে যে একটা ফ্রেন্ড আরেকটা ফ্রেন্ডের সাথে রেস্টুরেন্টে যেতে পারে না, একসাথে দাঁড়িয়ে ছবি তুলতে পারে না, একসাথে ডান্স করতে পারে না, বন্ধু হিসেবে একজন আরেকজনকে জড়িয়ে ধরতে পারে না? রিয়ার কথা শুনে মিনহাজ অবাক হয়ে গেল। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর মিনহাজ কিছু না বলে বাসা থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর রিয়াও অফিসে চলে গেল। অফিসে গিয়ে রিয়া সোজা নিজের কেবিনে চলে গেল। বিকেল হওয়ার পর রিয়া জানতে পারল মিনহাজ আজকে অফিসে আসেইনি। দিন শেষ হয়ে রাত হয়ে গেল, কিন্তু মিনহাজের কোনো খবর নেই। বাসায় ফিরে রিয়া মিনহাজের নাম্বারে ফোন করলো, কিন্তু মিনহাজ নিজের মোবাইলটা বাসাতেই রেখে গেছে। অন্যদিকে মিনহাজ একটা নির্জন রাস্তায় একা একা বসে আছে। এমন সময় কেউ মিনহাজকে উদ্দেশ্য করে বলল, এই যে স্যার। মেয়েটির কথা শুনে মিনহাজ মেয়েটির দিকে তাকালো আর বলল, জি, আমাকে বলছেন? এখানে তো আপনি ছাড়া আর কেউ নেই, সুতরাং আপনাকেই বলছি। একা নাকি? জি। এরপর মেয়েটা মিনহাজের পাশে বসলো আর বলল, এত রাতে এখানে একা একা বসে আছেন যে? আপনাকে তো এখানে এর আগে কখনো দেখিনি। কেন, আপনি কি প্রতিদিনই এখানে আসেন? দিনে নয়, শুধু রাতে আসি। কেন প্রতি রাতে এখানে আসেন কেন? কারণ রাতের মানুষদের নিয়েই যে আমার কাজ। কিন্তু আপনি এত রাতে এখানে বসে আছেন কেন? বাসায় বউয়ের সাথে ঝগড়া করেছেন নাকি? আপনি জানলেন কি করে? বউয়ের যন্ত্রণার শিকার হয়ে প্রতিদিন আপনার মতো এমন অনেকেই আমার কাছে আসে, কিছুক্ষণের জন্য নিজেদের যন্ত্রণাকে ভুলে থাকার জন্য। মেয়েটার কথা শুনে মিনহাজ মেয়েটার দিকে তাকালো এবং বুঝতে পারল মেয়েটি একজন পতিতা। মিনহাজ চুপচাপ বসে আছে। তখন মেয়েটি বলল, চিন্তা করবেন না স্যার, আপনার যন্ত্রণাকে ভুলিয়ে দেওয়ার দায়িত্ব আমার। তবে এর জন্য সামান্য কিছু টাকা খরচ করতে হবে। দেখুন, আপনি যেমনটা ভাবছেন আমি তেমন ছেলে না। প্রথম প্রথম সবাই এমনটাই বলে। আমি সবার মতো না। ঠিক আছে স্যার, আপনি থাকেন, আমি গেলাম। এই বলে মেয়েটা চলে যাচ্ছিল। তখন কি যেন মনে করে মিনহাজ মেয়েটাকে ডেকে বলল, এই যে শুনুন। মেয়েটি মিনহাজের কাছে এসে বলল, আমি জানতাম আপনি আমাকে ডাকবেনই। তো বলুন স্যার, কিভাবে পেমেন্ট করবেন? ঘন্টা হিসেবে নাকি পুরো রাতের জন্য? পুরো মাসের জন্য। পুরো মাসের জন্য? প্রথম দেখায় আপনার আমাকে এতটা ভালো লেগে গেছে। ঠিক আছে, আমার কোনো অসুবিধা নেই। তবে স্যার, আমি কিন্তু দেশের বাইরে যাব না, আর আপনি ছাড়া অন্য কারোর সাথে থাকতে পারবো না। এইসব কিছুই করতে হবে না, আপনাকে অন্য কাজ করতে হবে। কি করতে হবে স্যার? তাহলে শুনুন। এরপর মিনহাজ মেয়েটাকে সবকিছু বুঝিয়ে বলল। সবকিছু শুনে মেয়েটা বলল,
ওহ, এই ব্যাপার। আরে এর জন্য 1 মাস লাগবে নাকি? 15 থেকে 20 দিনই যথেষ্ট। যদি 20 দিনেও কাজটা করে দিতে পারেন তাহলে আপনি পুরো মাসের টাকা পাবেন। ঠিক আছে, আমি রাজি। কবে থেকে শুরু করতে হবে? আপনার ফোন নাম্বারটা দিন, আমি আপনাকে ফোন করব। এরপর মেয়েটার কাছ থেকে নাম্বার নিয়ে মিনহাজ বাসায় ফিরে এলো। কলিং বেল বাজাতেই রিয়া দরজা খুলে দিল। মিনহাজকে দেখে রিয়া কোনো কথা না বলে ভেতরে চলে গেল। মিনহাজ বেশ বুঝতে পারল সকালের বিষয়টা নিয়ে রিয়া তার ওপর এখনও রেগে আছে। খাওয়া দাওয়া শেষে মিনহাজ রুমে গিয়ে দেখল রিয়া শুয়ে আছে। এরপর মিনহাজও কিছু না বলে রিয়ার পাশে শুয়ে পড়ল। কিছুক্ষণ পর মিনহাজ রিয়াকে বলল, সকালে আমি একটু বেশি বলে ফেলেছিলাম, তোমার সাথে এমন আচরণ করাটা আমার উচিত হয়নি। আই এম সরি। ইটস ওকে। এরপর দেখতে দেখতে বেশ কয়েকদিন কেটে গেল। একদিন সকালে রিয়া আর মিনহাজ বসে নাস্তা করছিল। এমন সময় বাসার কলিং বেলটা বেজে উঠল। তখন রিয়া বলল, তুমি বসো, আমি দেখছি। এই বলে রিয়া চেয়ার থেকে উঠে গিয়ে দরজাটা খুলল। সামনে তাকাতেই রিয়া দেখলো একটা মেয়ে দাঁড়িয়ে আছে। রিয়া মেয়েটাকে উদ্দেশ্য করে বলল, কাকে চাই? এটা কি মিনহাজের বাসা? জি, কিন্তু আপনি কে? আমি মিনহাজের ফ্রেন্ড। ও কি বাসায় আছে? জি, ভেতরে আসুন। এরপর মেয়েটা ভেতরে এসে চুপি চুপি পিছন থেকে মিনহাজের চোখ ধরল। তখন মিনহাজ বলল, কে? বলতো আমি কে? মিষ্টি তুই? এরপর মেয়েটি মিনহাজের চোখ ছেড়ে দিয়ে বলল, বুঝলি কি করে আমি এসেছি? তোর কণ্ঠ আমি চিনব না? আর তাছাড়া তুই এখনো সেই পারফিউমটা ইউজ করিস। আচ্ছা সব বাদ দে, তুই হঠাৎ কিছু না জানিয়ে দেশে চলে এলি। তোকে সারপ্রাইজ দেবো বলে কিছু জানাইনি। আর সরি রে, তোর বিয়েতে আসতে পারিনি। আরে ছাড় তো সব, ওর সাথে পরিচিত হ। এ হচ্ছে রিয়া, তোর ভাবি। আর রিয়া এ হচ্ছে মিষ্টি, আমার ফ্রেন্ড। ভাবি কেমন আছেন? জি, ভালো আছি। আপনি কেমন আছেন? জি, আমিও ভালো। আচ্ছা মিষ্টি, তুই ফ্রেশ হয়ে বিশ্রাম নে, পরে কথা হবে। এরপর মিনহাজ মেয়েটাকে অর্থাৎ মিষ্টিকে একটা রুমে নিয়ে গিয়ে বলল, নে, এটা তোর রুম। স্যার, এখানে তো আপনার বউ নেই, তাহলে অভিনয়ের কি দরকার? খবরদার, ভুলেও আমাকে স্যার বলবে না। কোনোভাবে যদি রিয়া শুনে ফেলে তাহলে আমরা ধরা পড়ে যাব। চিন্তা করবেন না স্যার, এমন কিছুই হবে না। আবার স্যার? ঠিক আছে ঠিক আছে মিনহাজ। এরপর মিনহাজ রুম থেকে বেরিয়ে রিয়ার কাছে গিয়ে বলল, আজকে আমি অফিসে যাব না। ঠিক আছে। এরপর রিয়া অফিসের উদ্দেশ্যে বেরিয়ে গেল। সন্ধ্যায় রিয়া অফিস থেকে বাসায় ফিরে যেটা দেখলো সেটা দেখার জন্য রিয়া একদমই প্রস্তুত ছিল না। রিয়া দেখলো ড্রয়িং রুমের সোফাতে বসে মিনহাজ মিষ্টির চুল আঁচড়ে দিচ্ছে। এদিকে মিনহাজ রিয়াকে দেখে বলল, আরে রিয়া, তুমি এসে গেছো? তোমার জন্য অপেক্ষা করছিলাম। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও, তারপর আমরা একসাথে রাতের খাবার খাবো। রিয়া কিছু না বলে চলে গেল। এরপর কিছুক্ষণ পর রিয়া ফ্রেশ হয়ে খাবার খেতে আসলো। খাবারের এক পর্যায়ে মিনহাজ মিষ্টিকে উদ্দেশ্য করে বলল, রান্নাটা চমৎকার হয়েছে রে। থ্যাঙ্কস। ওদের কথা শুনে রিয়া বুঝতে পারল রান্নাটা মিষ্টি করেছে। এরপর খাওয়া শেষে রিয়া এবং মিনহাজ দুজনেই রুমে গিয়ে শুয়ে পড়ল। মাঝরাতে রিয়া ঘুম থেকে উঠে দেখল মিনহাজ তার পাশে নেই। রুম থেকে বেরোতেই রিয়া শুনতে পেল মিষ্টির রুম থেকে কথা বলার শব্দ আসছে। দরজার ফাঁক দিয়ে তাকাতেই রিয়া দেখল মিষ্টি মিনহাজের কোলে মাথা রেখে শুয়ে আছে এবং মিনহাজ মিষ্টির মাথা টিপে দিচ্ছে। এটা দেখে রুমে গিয়ে রিয়া শুয়ে পড়ল। একটু পর মিনহাজ রুমে আসলো। তখন রিয়া বলল, কোথায় গিয়েছিলে? মিষ্টির রুমে গিয়েছিলাম। এত রাতে ওর রুমে গিয়েছিলে কেন? মিষ্টি বলল ওর খুব মাথা ব্যথা করছে, তাই দেখতে গিয়েছিলাম। রিয়া আর কিছু না বলে চুপচাপ শুয়ে পড়ল। কিন্তু রিয়ার চোখে ঘুম নেই। চোখ বন্ধ করলেই চোখের সামনে বারবার শুধু মিষ্টি আর মিনহাজের সেই দৃশ্যটাই চোখে ভেসে উঠছে। পরদিন অফিসে যাওয়ার সময় রিয়া মিনহাজকে উদ্দেশ্য করে বলল, একটা কথা জিজ্ঞেস করব? কি কথা? মিষ্টি আর কতদিন থাকবে? ও
ও এখানে একটা কাজে এসেছে বলল, কাজটা শেষ হলেই চলে যাবে। তার আগ পর্যন্ত কি ও আমাদের বাসাতেই থাকবে? হ্যাঁ, কেন? কোনো সমস্যা? না, তেমন কিছুই না। এরপর অফিসে পৌঁছে রিয়া এবং মিনহাজ যে যার কেবিনে চলে গেল। লাঞ্চ টাইমে রিয়া মিনহাজের কেবিনে গিয়ে দেখলো মিনহাজ নেই। একটু পর রিয়ার ফোনে একটা মেসেজ আসলো। রিয়া দেখলো তার এক বান্ধবী তাকে একটা ভিডিও পাঠিয়েছে। ভিডিওটা প্লে করতেই রিয়া দেখলো মিনহাজ এবং মিষ্টি একটা রেস্টুরেন্টে গেছে এবং দুজনে খুব হাসাহাসি করছে। এরপর রিয়া লাঞ্চ না করেই নিজের কেবিনে চলে গেল। সন্ধ্যায় রিয়া বাসায় পৌঁছে নিজের কাছে থাকা চাবিটা দিয়ে বাসার দরজা খুলতেই রিয়া শুনতে পেল মিষ্টির রুম থেকে গানের শব্দ আসছে। রুমের কাছে যেতেই রিয়া দেখল মিষ্টি আর মিনহাজ দুজন রোমান্টিক গানের সাথে ডান্স করছে এবং দুজন দুজনের চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এটা দেখে রিয়া মন খারাপ করে নিজের রুমে গিয়ে শুয়ে পড়ল। কিছুক্ষণ পর মিনহাজ রুমে এসে দেখল রিয়া শুয়ে আছে। তখন মিনহাজ রিয়াকে বলল, আরে তুমি এসেই শুয়ে পড়লে যে, শরীর খারাপ নাকি? এই বলে মিনহাজ রিয়ার গায়ে হাত দিতেই রিয়া এক ঝটকায় মিনহাজের হাতটা সরিয়ে দিয়ে ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল, খবরদার, তুমি আমাকে স্পর্শ করবে না। কেন, কি হয়েছে? আমি কখনো ভাবতেও পারিনি যে তুমি এতটা নিচে নামতে পারো। কেন, কি করেছি আমি? তুমি জানো না তুমি কি করেছো? আমার ভাবতেও ঘৃণা হচ্ছে। ছি। এত ভনিতা না করে যা বলার পরিষ্কার করে বলো। আমি কি এমন করলাম যেটা তোমার ভাবতেও ঘৃণা হচ্ছে? তুমি কি ভেবেছো তোমার আর মিষ্টির মধ্যে যা চলছে আমি তার কিছুই জানি না? আমার আর মিষ্টির মধ্যে যা চলছে মানে? দেখো রিয়া, মিষ্টি শুধুই আমার একজন ভালো ফ্রেন্ড, এর চেয়ে বেশি কিছু না। ফ্রেন্ড? এ কেমন ফ্রেন্ডশিপ তোমাদের? মাঝরাতে ওর বেডরুমে চলে যাচ্ছ, ওকে নিজের কোলে শুইয়ে ওর মাথা টিপে দিচ্ছ, খালি বাড়িতে বেডরুমের মধ্যে দুজন ডান্স করছো, এগুলোকে ফ্রেন্ডশিপ বলে? এখানে সমস্যাটা কোথায়? তুমি বুঝতে পারছো না সমস্যাটা কোথায়? প্রতিটা সম্পর্কের একটা সীমা থাকে, কিন্তু তুমি সেই সীমাটা পার করে ফেলেছো। তাই নাকি? তা এমনটা কোথায় লেখা আছে যে নিজের ফ্রেন্ডকে কোলে শুয়ে মাথা টিপলে সম্পর্কের সীমা পার হয়ে যায়? নিজের ফ্রেন্ডের সাথে ডান্স করলে সম্পর্কের সীমা পার হয়ে যায়? কোথায় লেখা আছে দেখাও আমাকে। মিনহাজের কথা শুনে রিয়া একদম চুপ হয়ে গেল, কারণ একদিন এই একই কথা রিয়া মিনহাজকে বলেছিল। রিয়া আর কিচ্ছু না বলেই শুয়ে পড়ল। পরদিন অফিসে যাওয়ার পর দুপুরে মিনহাজ রিয়ার কেবিনে গেল। মিনহাজকে দেখে রিয়া এক দৌড়ে গিয়ে মিনহাজকে শক্ত করে জড়িয়ে ধরল এবং নিঃশব্দে কান্না করে দিল। এদিকে রিয়ার এমন আচরণে মিনহাজ অবাক হয়ে রিয়াকে বলল, এ কি রিয়া, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? আমাকে ক্ষমা করে দাও, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি আর কখনো কোনো ছেলের সাথে কথা বলবো না। রিয়ার কথা শুনে মিনহাজ বুঝতে পারল যে রিয়া নিজের ভুলটা বুঝতে পেরেছে। এরপর মিনহাজও রিয়াকে পরম আদরে জড়িয়ে নিল। এইভাবে বেশ কিছুক্ষণ থাকার পর মিনহাজ রিয়াকে আস্তে করে ডেকে বলল, রিয়া, হুম। অনেকক্ষণ তো হলো, এবার ছাড়ো আমাকে। না, ছাড়বো না। ছেড়ে দিলে ওই মিষ্টি তোমাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাবে। মিষ্টির কথা মনে পড়তেই মিনহাজ মিষ্টিকে মেসেজ করে বলল তার কাজ শেষ। অবশেষে রিয়া আর মিনহাজের মধ্যেকার সমস্ত মান অভিমানের অবসান ঘটল। পরিশেষে সবার উদ্দেশ্যে শুধু এতটুকুই বলতে চাই, বাইরের কারোর জন্য নিজের কাছের মানুষটাকে কখনো কষ্ট দেবে না। এতে করে তার মধ্যে থাকা আপনার প্রতি মায়া এবং সম্মান দুটোই কমে যায়, যা একটা বিবাহিত সম্পর্ককে নষ্ট করে দিতে যথেষ্ট।